I can do that. আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি শেখ হাসিনাকে বাংলাদেশে এবং আপনি বলবেন রাজু ভাস্কর্য লাত্তি মেরে রাজু ভাস্কর্য ফেলে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেই কি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চেপে ধরতে চাইছে? এখন কিন্তু এই চাপটা শুরু হলো অন্তর্বর্তী সরকারের উপর দিয়ে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস যার প্রধান। এখন কি সরকার কি ভয় পাচ্ছে অধ্যাদেশকে জারি করতে, নাকি বিতর্কের মুখে পড়বে, যেখানে এই সরকারের অনেক কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আগের মতো কিন্তু সাপোর্ট করছে না, বিভাজন শুরু হয়ে? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। পাগলদেরকে নিয়ে আসেন এখানে আপনারা। Sorry to say that this is my position, এবং আমি যদি চাই আমি মার্চের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারবো। কোনো বাপের ক্ষমতা নাই শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশে। I can do that. আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি শেখ হাসিনাকে বাংলাদেশে এবং আপনি বলবেন রাজু ভাস্কর্য লাত্তি মেরে রাজু ভাস্কর্য ফেলে দেওয়া হবে। কি আপনারা বসে বসে আপনাদের মুখ ছেনা মানুষকে এখানে উপদেষ্টা পরিষদে নিয়ে আসবেন? এরা কি করতে পারবে? এরা কি করতে পারবে? আপনি দেশের ভিতরে ঠিক করতে পারেন নাই, আমেরিকাকে ঠিক করবেন? আমেরিকাকে ঠিক করার মতো একজন মানুষ এই উপদেষ্টা পরিষদ আমাকে দেখান। Do you have any idea what kind of government is right coming up into the White House? সবচেয়ে বড় প্রেশার এখন আসতেছে আমেরিকা থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি ফেব্রুয়ারিতে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে I want Sheikh Hasina to return to the country and do not arrest her. You know, there is a process, I understand that, maintain it, but do not arrest her. Let her do her political activities in Bangladesh. আপনাদের বাপের ক্ষমতা আছে এটা ফেরানোর? বাংলাদেশের কোন ডিপ্লোম্যাট রাজনৈতিক ব্যক্তি আছে এটা ফেরানোর? আমাকে বলেন, আপনি বাপের ক্ষমতা আছে আপনাদের? আপনারা কি করেন? এই ছাগল দিয়ে আপনি হাল চাষ করবেন? এরা আমেরিকা দেশে রাস্তায় হাঁটতে পারে ঠিক মতো? আপনি জানেন এই পৃথিবীটা কিভাবে চলছে, কোথায় চলছে এখন? কি করেন এগুলো আপনারা? এটা আশ্চর্য ঘটনা। এরপরে আপনারা এরা কতটা ইনকম্পিটেন্স, এরা আপনার এই আপনার ইন্টেলেকচুয়ালিটির অভাব আছে এদের, এবং কম্পিটেন্সের অভাব আছে। দেখেন, আপনারা দুইজন উপদেষ্টা গেছেন ফ্রান্সে, সুইজারল্যান্ডে, দুইজন গিয়ে মারধরের শিকার হয়েছেন। এর লজ্জা জাতির জন্য আছে? আপনাদের কমন সেন্স নাই যে আওয়ামী লীগ ডেসপারেট, আপনারা তাদেরকে আওয়ামী লীগের একটা দলকে অস্তিত্বহীন করে দিয়েছেন বাংলাদেশে। ইটস নট এ জোক, ইটস এ হিস্ট্রি, ইটস আনবিলিভেবল স্টাফ টেকেন প্লেস ইন বাংলাদেশ। এরা বিদেশে আছে, আপনারা দুইজনকে হাঁটতেছেন, আপনাদের সাথে দেখা করা যায় না, কথা বলা যায় না, ফোনের নাম্বার পাওয়া যায় না, ফোনে আপনারা রেসপন্স করেন না এখন আমাদের মতো ব্যক্তির সাথে। আর আপনারা আওয়ামী লীগের কুলে বসে আছেন, গিয়ে আপনি পড়েছেন আসিফ নজরুল সাহেব সবার সামনে হাইনার মতো আপনাকে তারা ধরেছে। যদি দুইটা চোর থাপ্পড় দিত, থুতু নিক্ষেপ করতো, ডিম থেরাপি দিত, সফট হ্যান্ডে এগুলা সুইজারল্যান্ডের আইন অনুমোদন করে। ডিম থেরাপি দিলে পলিটিশিয়ানদের উপরে সুইজারল্যান্ডে কোনো মামলা করা যায় না, এটা অ্যাসল্ট কেস না, এটা প্রটেস্ট। আমেরিকাতে হয় না। আর আপনি তো অন্য জায়গাতে ওই আমেরিকার মতো ক্রিমিনাল আইন কঠিন এখানে। আপনি যে গেলেন, এরপর আসিফ, এটা কি এগুলো, কি এগুলা 18 কোটি মানুষকে আপনারা এই মানে শাইমডাস। আপনারা কি বুঝেন আপনারা কি করতেছেন এখন? আপনাদেরকে আমরা সমর্থন দিলাম, কোথায় আমাদের আজকে নিলেন? কোথায় আমাদের প্রবাসী রিপ্রেজেন্টেটিভ? কোথায় প্রবাসী রিপ্রেজেন্টেটিভ? কোথায় কোথায় প্রবাসী রিপ্রেজেন্টেটিভ যারা প্রবাসীদের জন্য কাজ করেছে, যারা প্রবাসীদের ঐক্যবদ্ধ করেছে, যারা রেমিটেন্স শাটডাউনের নেতৃত্ব দিয়েছে, তারা কোথায়? কোথায় মানে কাকে নিয়ে আসছেন আপনারা? এটা তো কথাই বলতে পারে না। এরা 5 মিনিটে ইংরেজিতে কনভারসেশন করার ক্ষমতা নাই। এই কোন ছাগলদেরকে নিয়ে আসেন এখানে আপনারা? Sorry to say that this is my position, এবং আমি যদি চাই আমি মার্চের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারবো। কোনো বাপের ক্ষমতা নাই শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশে। I can do that. আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি শেখ হাসিনাকে বাংলাদেশে এবং আপনি বলবেন রাজু ভাস্কর্য লাত্তি মেরে রাজু ভাস্কর্য ফেলে দেওয়া হবে। কিভাবে জানেন? ট্রাম্প যদি বলে তাকে অ্যাকসেপ্ট করবেন, do not arrest her. If you do that, consequences right there, and it is possible he can say that. ট্রাম্প যদি বলে আমি বললাম তাকে যেতে দেওয়া হোক এবং তাকে অ্যারেস্ট করা যাবে না, বিচারিক প্রক্রিয়া চলুক, বাট এটা পলিটিক্যাল, এবং আমি মনে করি তাকে অ্যারেস্ট করা যাবে না, সে থাকুক, অ্যারেস্ট করবেন। আমি সরি টু সে দ্যাট, অ্যারেস্ট করবেন। বাপের ক্ষমতা আছে, অ্যারেস্ট করবেন। আপনাদের বাপের ক্ষমতা আছে? রাজু ভাস্কর্য লাথি দিয়ে ফেলে দেবে ট্রাম্পের এক ফোন কল। ইসলামের সীমা থাকা দরকার। ইউ নো, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট কাইন্ড অফ কনসিকুয়েন্স আছে। আপনি দেখেন গতকালকে কি হয়েছে ট্রাম্পের আপনার পোস্টার নিয়ে। আপনারা জানেন, দেখেন, দ্য গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট, দ্য এনিমি গভর্নমেন্ট ইন দ্য গভর্নমেন্ট রাইট নাও,
ট্রাম্পের ছবি এভাবে ঠেকায় ছবি দেয়, এই ব্যাককলের জাত, তোরা জানাস তো এগুলো কনসিকুয়েন্স কি আছে? কি দরকার ছিল ছবি দিয়ে এভাবে তোলার? এটা কে করেছে এটা? এবং আমি দেখলাম সময় টিভি এটা প্রচার করতেছে, সবাই প্রচার করতেছে। এইটা যাবে এখন ট্রাম্পের কাছে, বিকজ মোদি গভর্নমেন্ট হি হ্যাজ এ ভেরি গুড কানেকশন, ইন্ডিয়ান লবি ইজ ভেরি পাওয়ারফুল রাইট নাও। এটা যাবে, তখন কি হবে? ট্রাম্প কি করবেন তখন? তখন এটা ম্যানিপুলেট করার চেষ্টা করবে, এবং তারা শুরু করেছে এই কাজ। এটা যে করবে তারা, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হইলো আপনি দেখেন কখন জানেন? এই যে আপনার কি বলে এটাকে, এই যে আননেসেসারি ট্রাম্প একটা আপনার টুইট করে ফেলছেন মিথ্যা তথ্য দিয়ে যে আমরা নাকি এখানে খ্রিস্টান একটা খ্রিস্টান কি বাংলাদেশে কেউ নির্যাতিত হয়েছে দেখাতে পারবে কেউ? তো এগুলা 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 তো ইন্টেলেকচুয়াল নাই গভর্নমেন্ট, এরা তো ডাম। এদের দিয়ে বাংলাদেশের আগামীর ভারতীয় এই আগ্রাসী মনোভাব আপনি আপনি রক্ষা করতে পারবেন? কার ক্ষমতা আছে বাংলাদেশে? You have any idea about what's coming up for you from the United States and the Western country, particularly American government, আমরা Trump government? You fucking no idea about that, what is coming up. আর আপনি এই পল্টনে বক্তব্য দিবেন, ঠান্ডা করে দিবে এক্সটেনশন দিয়া, কি করবেন আপনি তখন? কি করার ক্ষমতা আছে আপনার? ফাইজলামের সীমা থাকা দরকার। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার আগেই কি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চেপে ধরতে চাইছে? দর্শক, এই প্রশ্নটা কেন করলাম? করার একটি কারণ আছে, একটি শিরোনাম দেখে দর্শক এই প্রশ্নটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। শিরোনাম হচ্ছে, বাংলাদেশে সব সাংবাদিকের স্বাধীনতা এবং অধিকার নিশ্চিত চায় যুক্তরাষ্ট্র। খেয়াল করেন তো, ঠিক এই ধরনের কথা কিন্তু শেখ হাসিনার আমলের শেষের দিকে মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা, এগুলো নিয়ে যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিমাণ তৎপর ছিল। পিটার ডি হাস মনে আছে, একাধিকবার কিন্তু এই মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলছে, এবং এটি একটা বড় ধরনের চাপ ছিল আওয়ামী লীগ সরকারের উপর বা শেখ হাসিনা সরকারের উপর। এখন কিন্তু এই চাপটা শুরু হলো অন্তর্বর্তী সরকারের উপর দিয়ে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস যার প্রধান। ইতিমধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিখেছেন যে তারা একটি বিবৃতি দিয়েছে এবং বলেছে যে আওয়ামী লীগের লোক সন্দেহ করে বা আওয়ামী লীগের লোক বলে যে যাদেরকে পিটুনি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে বা কারাগারে পাঠানো হয়েছে, তার ব্যাপারে তারা পূর্ণাঙ্গ একটি তদন্ত চায়। এটাও একটা বড় চাপ যে সেদিন 10 তারিখে নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সমাবেশ ডেকেছিল 3টায়, কিন্তু সেই সমাবেশ তারা করেনি। তার আগে প্রতিরোধ করা হয়েছে, কিন্তু আশেপাশ থেকে বিভিন্ন জনকে আওয়ামী লীগের নাম দিয়ে তাদেরকে পেটানো হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনী অনেককে অ্যারেস্ট করে, অন্তত 55 জনের খবর এসেছে যে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এই ব্যাপারটা তারা মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছে এবং তার তদন্ত চায়। ঠিক এই খবরটার পাশাপাশি আরেকটি খবর আসছে গণমাধ্যম, যে গণমাধ্যমের ব্যাপারে সম্পাদক পরিষদ একটি বিবৃতি দিয়েছে, বলেছে যে ঢালাওভাবে এক্রিডিটেশন কার্ড বাতিল হচ্ছে, এটা মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, এবং বলা হচ্ছে যে কোনো কোনো সম্পাদকেরও এক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এই ব্যাপারে তারা প্রতিবাদ জানিয়েছে। খবরে বলা হচ্ছে বাংলাদেশে সব সাংবাদিকের স্বাধীনতা ও অধিকারের প্রতি যেন যথাযথ সম্মান দেখানো হয় তা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। দেখেন, এখনো কিন্তু বাইডেন প্রশাসন, তারপর ট্রাম্প প্রশাসন যখন আসবে, তখন তাদের মুখপাত্রের বক্তব্যের ধরন যদি আরো তীব্র হয়, করা হয়, সেটাকে সামাল দিতে পারবে? সম্প্রতি 3 দফায় দেশের 167 জন সাংবাদিকের প্রেস এক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এই প্রসঙ্গ তুলে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে অ্যাসোসিয়েট প্রেস অর্থাৎ এপির ব্যুরো চিফ সহ 184 জন সাংবাদিকের প্রেস এক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে বলে সম্প্রতি এক খবরে বলা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা বজায় রাখতে সহায়তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার উপর এই বিধিনিষেধ মোকাবেলায় যুক্তরাষ্ট্র কি কোনো পদক্ষেপের কথা চিন্তা করছে বা বিবেচনা করছে? সম্প্রতি কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছে এই বিষয়ে আপনাদের বক্তব্য। জবাবে বেদান্ত প্যাটেল বলছেন, আমি ওই প্রতিবেদন দেখিনি, এটা যদি সত্য হয় তাহলে অবশ্যই দুর্ভাগ্যজনক। তিনি বলেন, এটা আমরা জোরালোভাবে মনে করি, যে কোনো পরিস্থিতি, অবশ্যই বাংলাদেশ পরিস্থিতির জন্য সংবাদ মাধ্যমের স্বাধীনভাবে কাজ করতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ এবং আমরা এটা উৎসাহিত ও নিশ্চিত করতে চাই যে সাংবাদিকদের স্বাধীনতা ও অধিকারকে যথাযথভাবে সম্মান দেখানো হোক। এছাড়া শহীদ নূর হোসেনের 10 তারিখের কর্মসূচি পালনে বাধা, বিষয়টা কিভাবে দেখছে সেই প্রশ্ন করা হয়। বেদান্ত প্যাটেল বলছেন, তারা মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, ভিন্ন মত ও বিরোধী মত সহ সবার সমাবেশ করতে পারার অধিকারকে সমর্থন করেন। তাদের মতে যে কোনো গণতন্ত্রের জন্য এসব স্বাধীনতা অত্যাবশ্যকীয় উপাদান। বেদান্ত প্যাটেল আরো বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সব অংশীদারদের যাতে সহযোগিতা হয়, সেই জন্য আমরা সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ করি। সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশিদের জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখা ও সুরক্ষা করা জরুরি। দেখেন অবস্থা এখন। আগে মুশফিক ফজল প্রশ্ন করতেন, এই যেই কথাগুলো শুনতাম,
এখন জানি না এখন এই প্রশ্নগুলো কার, সেই একই রকম প্রশ্ন এখন আসছে, সেটার যেই উত্তরটা আসছে সেটা কিন্তু অন্তর্বর্তী সরকার, তার জন্য অবশ্যই একটি চাপ এবং এক ধরনের সমালোচনা। দর্শক, একটা পুল ছেড়াতের পোল পার করতে হবে এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন, এছাড়া এখানে যারা উপদেষ্টা হিসাবে আছেন। যে কোনো একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এই অন্তর্বর্তী সরকারে থাকাকালীন তাদের যে ক্ষমতা গ্রহণ অথবা বিভিন্ন রকম সংস্কার কার্যক্রম চলমান অথবা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত যা যা তারা নিচ্ছে, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে সরকারের পক্ষ থেকে একটা অধ্যাদেশ ঘোষণা করা হয়েছিল। ঘোষণাটা কি ছিল? এই সরকার যাই করবে এগুলো নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন তোলা যাবে না, কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া যাবে না, এরকম নানান ধরনের সিকিউরিটি তারা নিজেদের জন্য করেছিল। তো বিএনপি অবশ্যই সেটা হয়তো ফলো আপ করবে, কিন্তু আওয়ামী লীগ কখনো আসলে এগুলো আসলে কাজে দিবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে আবার সেই অধ্যাদেশের কার্যক্রম এক ধরনের রহস্যময় জটিলতায় চলে গেছে। এখন কি সরকার কি ভয় পাচ্ছে অধ্যাদেশকে জারি করতে, নাকি বিতর্কের মুখে পড়বে যেখানে এই সরকারের অনেক কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আগের মতন কিন্তু সাপোর্ট করছে না, বিভাজন শুরু হয়ে গেছে। হঠাৎ করে আমরা দেখছি যে গেল কয়েকদিন আগে যে অধ্যাদেশ জারি করার কথা ছিল, মানব জমিনের হেডিং হচ্ছে অন্তর্বর্তী সরকার নিয়ে অধ্যাদেশ হচ্ছে না। অন্তর্বর্তী সরকারকে আইনি কাঠামোতে ফেলার যে খসড়া অধ্যাদেশটি সেটা চূড়ান্ত হচ্ছে না। মন্ত্রিপরিষদ বিভাগ ও উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়ার পর নানান বিষয় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তো এখন পর্যন্ত তা আইন মন্ত্রণালয়ে এটা যায়নি। কথা ছিল ডক্টর আসিফ নজরুল দেশে ফিরলে সেটাকে প্রজ্ঞাপন হিসাবে নিয়ে আসার কথা ছিল। এখন আমরা দেখছি যে এই অধ্যাদেশটি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ধীরে চলো নীতিতে এগুচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব তিনি বলছেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে, তবে এটা নিয়ে এখন তার দপ্তরে কাজ হচ্ছে না। তার বক্তব্য হচ্ছে হয়তোবা অন্য উইং কাজ করছে, কিন্তু কোন উইং কাজ করছে সেই সম্পর্কেও তিনি জানেন না। আবার বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই খসড়া আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠানোর কথা, তবে মন্ত্রিপরিষদ বিভাগও এখনো না পাঠানোর ফলে মনে হচ্ছে যে এটা খুব সহজে আপনার আসতে যাচ্ছে না। একাধিক সূত্র বলছে আপনার এই সরকারের বৈধতা নেওয়ার বিষয়ে সরকার ভাবছেন যে তাদের কোনো ধরনের বৈধতা নেওয়ার কোনো বিষয়ই নাই, এই জন্য এই ধরনের কোনো অধ্যাদেশেরও প্রয়োজন নেই বলে মনে করা হচ্ছে। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে বলা হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থান বা বিপ্লবী হচ্ছে এই সরকারের বৈধতার ম্যান্ডেট। সম্প্রতি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছিল উপদেষ্টা পরিষদ। এটি যদি জারি হয় তাহলে আদালতে গিয়ে প্রশ্ন তুলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা বা বাতিল করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত সরকারের মেয়াদ থাকবে। এই অধ্যাদেশটা কিন্তু অনেক কিছু হার্ড ছিল, বিএনপির জন্য ভয়েরও কারণ ছিল। সম্ভবত এটা নিয়ে ভেতরে ভেতরে জল্পনা কল্পনা বা নানান কিছু হয়তোবা ঘটছে। বলা হয়েছিল যে আপনার এই সরকার কখন নির্বাচন দিবে এটা সম্পর্কে কোনো স্পষ্ট দিক নির্দেশনা ছিল না। অনেক কিছু ছিল যেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে ছিল। এই যে হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া, তারপর সেই সিদ্ধান্ত থেকে সরে আসা, আবার ধরেন সময়কাল ক্ষেপণ করা, অনেক কিছুতে আমরা দেখছি যে যেই সময়ের মধ্যে যেই কাজটা হওয়া দরকার অথবা অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে গিয়া সরকারের ভেতরকার এক ধরনের দুর্বলতায় আমার কাছে মনে হচ্ছে। আবার রাজনৈতিক দলগুলো বলছেন যে ফাংশন করতে পারছে না। রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যু বলেন, সংবিধান ইস্যু বলেন, এই যে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024 এটা ছিল তাদের নিজেদের জন্য পুলসেরাত পার হওয়ার একটা টিকিট, কিন্তু কোনো এক অজানা উদ্দেশ্য কারণে এই অধ্যাদেশও হচ্ছে না। যদি এটা না হয় তাহলে সামহাও এটা হইলেও অবশ্য কাজ হবে, না হইলেও কাজ হবে যদি বিএনপি ক্ষমতায় আসে, আর যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে এটা হইলেও কাজ হবে না কোনো কিছুতেই।